তো আমরা গতদিন পর্যন্ত এটা পড়েছিলাম, units of equilibrium constant. When the total number of moles of reactants and products are equal. যখন প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের মোল নাম্বার ইকুয়াল থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন যখন প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের টোটাল মোল নাম্বার সমান হবে, তখন কোনো ইউনিট থাকবে না, ইউনিটগুলো কাটাকাটি হয়ে যাবে। আর যখন এটার পার্থক্য থাকবে, মোল নাম্বারের পার্থক্য থাকবে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে, তখন এটার ইউনিট বের করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে টপিকটা এটা পড়বো, থার্মোডাইনামিক ডেরিভেশন অফ ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখানে একটু বেশ বড় করে দেওয়া আছে, এটার আমি ছোট্ট নোট তৈরি করেছি, সেখান থেকে বোঝাবো। আচ্ছা, টপিকটা কি হচ্ছে? থার্মোডাইনামিক ডেরিভেশন অফ ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অথবা বলতে পারো যে এই যে ইকুয়েশনটা আছে এটা ডেরিভেশন। এটা ডেরিভেশনের আগে কিছু কথা বলে নিই। এটার জন্য থার্মোডাইনামিক্সের যে হচ্ছে রুলগুলো ছিল বা ইকুয়েশন গুলো ছিল, ওগুলো সম্পর্কে কিছুটা জেনে রাখতে হবে, ঠিক আছে? তো যেগুলো সিম্পল কিছু ইকুয়েশন ছিল, ওগুলো আপাতত সরাসরি আমরা মনে করতে পারি। এটাকে ধরে নিয়েই এই জিনিসটা আগাচ্ছি। প্রথমে ধরে নিই এটা একটা রিঅ্যাকশন, একটা এ হচ্ছে রিঅ্যাক্টেন্ট এবং বি হচ্ছে প্রোডাক্ট। আমি একটা রিঅ্যাক্টেন্ট এবং একটা প্রোডাক্ট দিয়ে এটা ডিরাইভ করেছি, ঠিক আছে? বইতে দেখবা এ বি ডট 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 আছে রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট আছে সি ডি ডট ডট ডট, অনেকগুলা রিঅ্যাক্টেন্ট অনেকগুলা প্রোডাক্ট। সিম্পলিফাই করার জন্য আমি জাস্ট একটা রিঅ্যাক্টেন্ট এবং একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। তো এ মোল এ রিঅ্যাক্টেন্ট হচ্ছে উৎপন্ন করছে বি মোল বি প্রোডাক্ট। এরা যখন ইকুইলিব্রিয়ামে গেল, তখন আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য লিখতে পারি কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ সাবস্টেন্স ইন এ মিক্সচার। আচ্ছা, আমরা যখন ইলেকট্রোলাইসিস পড়েছিলাম এর আগে, আমরা জানি না E ইকুয়াল টু E নট প্লাস RT লনে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল সম্পর্কে আমরা জানি না, বলতো? আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, কোন পর্যন্ত শুনতে পেয়েছো বলো তো? ম্যাম, কেমিক্যাল পটেনশিয়াল পর্যন্ত। এই যে উইনো কেমিক্যাল পটেনশিয়াল, ওখানে কি বলছিলেন জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লাস RT লনে সেটাকে কেমিক্যাল পোটেনশিয়াল দ্বারা প্রকাশ করা হচ্ছে মিউ হিসাবে, ঠিক আছে? মিউ ইকুয়াল টু মিউ নট প্লাস RT লন এ। আচ্ছা, এটা মিউটা কি? মিউ হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ সাবস্টেন্স ইন এ মিক্সচার, আর মিউ নটটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ পিওর সাবস্টেন্স এট স্ট্যান্ডার্ড স্টেট। স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল, আর এই মিউটা হচ্ছে একটা মিক্সচারের। স্ট্যান্ডার্ড স্টেট কত হবে বলো তো, স্ট্যান্ডার্ড ইয়াতে কি অবস্থা কি? ম্যাম? আপনার কথা প্রচুর বাফারিং করতেছে, টেম্পারেচার। প্রচুর বাফারিং করতেছে ম্যাম। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা না, আচ্ছা একটু আমরা ওয়েট করি। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্টেটটা কি বলো? টেম্পারেচার কত, প্রেসার কত? 273 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন। কেলভিন, হ্যাঁ। আর প্রেসার 1 ম্যাম, অ্যাটমসফিয়ার। 101.325 into 10 to the power 3 প্যাসকেল। আচ্ছা, সেই স্টেটে কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে মিউ নট।
আচ্ছা এখন এই রিঅ্যাকট্যান্টের জন্য এই ইকুয়েশনটা কিরকম হবে? এ মোল আছে, তাহলে এখানে এ দ্বারা গুণ হবে, এপাশেও এ দ্বারা গুণ হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এ মিউ এ ইকুয়াল টু এ ব্র্যাকেটে মিউ নট এ প্লাস আর কিসের মিক্সচার ম্যাম? এ কিসের মানে হচ্ছে ওই মূল সংখ্যা নাকি? স্মল এ হচ্ছে এই যে মূল সংখ্যা, মূল নাম্বার। ঠিক আছে? আর এ বড় হাতের এ হচ্ছে রিঅ্যাকট্যান্টকে প্রকাশ করছে। এখানেও তাই স্মল বি হচ্ছে মোল নাম্বার আর ক্যাপিটাল বি হচ্ছে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এই রিঅ্যাকট্যান্টের জন্য লিখতে পারি স্মল a মিউ অফ a ইকুয়াল টু স্মল a ইনটু মিউ নট প্লাস RT লন অ্যাক্টিভিটি অফ রিঅ্যাকট্যান্ট A। প্রোডাক্টের জন্য লিখতে পারি স্মল b ইনটু মিউ অফ b ইকুয়াল টু স্মল b ইনটু মিউ নট প্লাস RT লন অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট B। আচ্ছা, আবার আমরা জানি যে এটা কেমনে আসলো? এই ইকুয়েশন থেকে এটা যেহেতু এ রিঅ্যাকট্যান্ট যেটা আছে এ মোল যেহেতু আছে সেহেতু উভয় পাশে এ দ্বারা গুণ হয়েছে। আচ্ছা এটা নরমালি আমরা জানি। আর এই দুটো ইকুয়েশন হচ্ছে এই রিঅ্যাকশনটার জন্য। আচ্ছা, এ পর্যন্ত বুঝলে সবাই? জি ম্যাম। আবার আমরা জানি ফ্রি এনার্জি চেঞ্জ ডেল জি সমান সমান ফ্রি এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস ফ্রি এনার্জি অফ ফ্রি এনার্জি কি ম্যাম? ফ্রি এনার্জি হচ্ছে গিভস ফ্রি এনার্জি সম্পর্কে আমরা জানি না? গিবসের মুক্ত শক্তি ম্যাম, হ্যাঁ ভুলে গেছি হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ ওটা সম্পর্কে জানতে গেলে তোমাকে আবার থার্মোডাইনামিক্স পড়তে হবে। ঠিক আছে? আমি আমরা একটু জানি শর্টকাটে একটু বলেন। জি সমান সমান আমরা লিখতে পারি বা ডেল জি সমান সমান লিখতে পারি ডেল এইচ মাইনাস টি ডেল এস। অথবা ফ্রি এনার্জি চেঞ্জকে এভাবে ডিফাইন করা হয় যে এনথালপি চেঞ্জ মাইনাস দ্য প্রোডাক্ট অফ টেম্পারেচার এন্ড এন্ট্রপি। ঠিক আছে? অথবা এটা আরেকটা ডেফিনিশন আছে, তোমরা হচ্ছে ইন্টারনেটে দেখতে পারো যে ম্যাম গিভস গিবসের ফ্রি মুক্ত শক্তিটা এনার্জি একটু হচ্ছে ম্যাম হালকা এক ভাবে বলেন। ধরনের ফ্রি এনার্জি যেটা হচ্ছে হ্যাঁ বলছি একটু থামো। এটার জন্য আরো জিনিস বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, গিভস ফ্রি এনার্জি এটা আচ্ছা কথা শোনা যাচ্ছে আমার? জি কানেকশনে তো ম্যাম। এখানে প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, গিভস ফ্রি এনার্জি হচ্ছে কোনো সাবস্টেন্স বা কোনো মিক্সচার, ঠিক আছে? বা এমন কোনো কেমিক্যালস বলতে পারো তার মধ্যে যে ফ্রি এনার্জি যে এনার্জিটুকু ফ্রি আছে ওয়ার্ককে বা কাজে কনভার্ট করার জন্য। ঠিক আছে? কাজে কনভার্ট করা যায় যে ফ্রি এনার্জিটুকুটাকে সেটাকেই বলছে গিভস ফ্রি এনার্জি। আর কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা ফ্রি এনার্জি চেঞ্জটাকে এভাবে প্রকাশ করতে পারি প্রোডাক্টের ফ্রি এনার্জি এবং রিঅ্যাকটেন্টের ফ্রি এনার্জির মধ্যে পার্থক্য। আর ফ্রি এনার্জি সম্পর্কে আরেকটু জানতে হলে থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে জেনে নিবা। ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে আসার আগে থার্মোকেমিস্ট্রিতে আসার আগে আসলে আমাদের থার্মোডাইনামিক্সটা শেষ করে আসতে হতো। তোমরা কি থার্মোডাইনামিক্স পড়নি এই ইয়াতে সেমিস্টারে? হুম? ম্যাম পড়া হচ্ছে ম্যাম। পড়া হচ্ছে মানে চলছে নাকি শেষ হয়ে গেছে? পড়িনি ম্যাডাম, এখন পড়িনি। তারপরে তোমাদের এখনো কি চ্যাপ্টার নাই নাকি? ইলেকট্রোকেমিস্ট্রি পড়তেছি ম্যাডাম।
ইলেকট্রোলাইসিস বললাম আর কি। কেমিস্ট্রি পড়ছো? থার্মোডাইনামিক মানে থার্মোডাইনামিক্স এখনো শুরু করনি নাকি? না ম্যাম। আবার আচ্ছা, যাই হোক, আবার আমরা ফ্রি এনার্জি চেঞ্জকে এভাবে লিখতে পারি যে এই দুটার পার্থক্য, ঠিক আছে, যে কেমিক্যাল পটেনশিয়াল প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের যে সরি আরেকবার বলি, প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের যে কেমিক্যাল পটেনশিয়ালের পার্থক্য সেটা সমান সমান আমরা ডেলজি লিখতে পারি। তাহলে প্রচুর বেড়ে যাচ্ছে। ডেলজি সমান সমান কি হলো? স্মল বি ম্যাম আপনার কথায় বাফারিং হচ্ছে মিউ ম্যাম। অফ বি, এটা কথা বেড়ে যাচ্ছে এখন। এখন কি ঠিক আছে? নেটওয়ার্কের এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যালো, হ্যাঁ ম্যাম, শোনা যায়। ডেলজি বা ফ্রি এনার্জি চেঞ্জকে আমরা রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের যে কেমিক্যাল পটেনশিয়াল আছে তার পার্থক্য দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে ডেলজি ইকুয়াল টু স্মল বি ইন্টু মিউ অফ রিঅ্যাক্টেন্ট এ। এই দুটার মান বসিয়ে দিতে হবে এখান থেকে। বসিয়ে দিলে আমরা ডেলজি এর মান এটা পাই। তারপর হচ্ছে এখানে এটা গুণ করে দিতে হবে। গুণ করে আমরা কি পাই? এই পোর্শনটার মান কি আমরা ইকুয়েশন থেকে পাই। কানেকশনে মনে হয় প্রবলেম দেখাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। তো কেমিক্যাল পটেনশিয়াল মানগুলো বসিয়ে পাই এই ইকুয়েশনটা, তারপর গুণ করে দিতে হবে। এই পোর্শনটাকে স্মল বি দ্বারা, এই পোর্শনটাকে স্মল এ দ্বারা গুণ করে দিতে হবে। তারপর আমরা আলাদা করে নিই বি ইন্টু মিউ নট মাইনাস এ ইন্টু মিউ নট। বাকি থাকছে কি প্লাস আর টি লন এ অফ বি মাইনাস আর টি লন এ অফ এ। ঠিক আছে, তাহলে এই দুটা ভাগ হয়ে যাবে আর টি লন এ অফ বি ডিভাইডেড বাই স্মল এ অফ রিঅ্যাক্টেন্ট এ। ম্যাম আরটির আগে এ বি কই গেল? এই পোর্শনটাকে হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিয়েছে। কনস্ট্যান্টটাকে এ বি হচ্ছে, থামো একটু থামো, মানে হচ্ছে স্মল এ আর স্মল বি তো হচ্ছে আরটির সাথে গুণ হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। থামো থামো থামো, টোটালটাকে কনস্ট্যান্ট জে ধরে নিয়েছে। ঠিক আছে, ওখানে হয়তো লেখা হয় নাই, টোটালটাকে কনস্ট্যান্ট জে ধরে নিয়েছে। ঠিক আছে, এখানে যেটা বসবে সেটা টোটালটা হচ্ছে কনস্ট্যান্ট জে। আর অ্যাট ইকুইলিব্রিয়ামে আমরা জানি ডেল জি সমান সমান 0। এটার ব্যাখ্যা পরে আসবে।
ইকুইলিব্রিয়ামে ডেল জি সমান সমান 0, তাহলে এই টোটাল মানটার মান হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল জি নট সমান সমান মাইনাস RT লন, এটাকে আবার হচ্ছে কনস্ট্যান্ট কে ধরা হয়েছে। কনস্ট্যান্ট কে কখন? যখন ইকুইলিব্রিয়ামের জন্য এই কনস্ট্যান্ট কে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল তোমাদের হচ্ছে থার্মোডাইনামিক ডেরিভেশন অফ ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এরপরে আর দুইটা এখান থেকে জিনিস করতে হবে। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। টেম্পারেচার ডিপেন্ডেন্স বা এই ইকুয়েশনটা ডেরাইভ করা। ঠিক আছে। তো আমরা জানি ডেল জি নট সমান সমান মাইনাস RT লন কেপি। এটাকে হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করে নিয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি কি পাওয়া যাবে, ডান পক্ষে মাইনাস R লন কেপি মাইনাস RT, এটার ডিফারেন্সিয়েশন। এই 1 নম্বর সমীকরণকে টি দ্বারা গুণ করে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। ঠিক আছে, জাস্ট টি দ্বারা গুণ করা হয়েছে। তো এখন আবার আমরা জানি এই ইকুয়েশনটা পাওয়া যাবে হচ্ছে থার্মোডাইনামিক যে চ্যাপ্টার সেখান থেকে। ঠিক আছে, ডেল জি নট সমান সমান ডেল এইচ নট প্লাস টি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ডেল জি নট। ডেল জি এর মান বসিয়ে আমরা 2 এবং 3 নম্বর ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা পাবো। ডেল এইচ নট ইকুয়াল টু RT স্কয়ার ব্র্যাকেটে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ লন কেপি টেম্পারেচার রেসপেক্টে। এটাই হচ্ছে আমাদের ভ্যান্ট অফ ইকুয়েশন। RT স্কয়ারকে এই পাশে নিয়ে আসা হয়েছে, বাম পক্ষে নিয়ে আসা হয়েছে এখানে। আর এখানে বইতে দেখবা কিছু লাইন আছে। ঠিক আছে, ডেল এইচ নট হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে। আর হচ্ছে এখন আমরা বইতে একটু যাই। এখন আমরা বই থেকে আগাতে পারি। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ভ্যান্ট অফ ইকুয়েশন। ঠিক আছে, অথবা কোশ্চেন এরকম আসতে পারে যে ভ্যান্ট অফ ইকুয়েশন ডিরাইভ করো। এখানে কি বলেছি একটু আমরা রিডিং করি। ডেল এইচ নট ইজ দ্য এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন at constant pressure when all reactants and products are in their standard state. Del H naught হচ্ছে standard state এ enthalpy change. It has been found that the enthalpy change does not vary much with the change in partial pressures of the reactants or products. তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি জানতে পারলাম, সেহেতু ডেল এইচ নট এর বদলে আমরা জাস্ট ডেল এইচ লিখতে পারি। আর হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়েশন করে এই ফর্মে আসবে, এখানে 5 নম্বর ইকুয়েশনের ফর্মে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে ইকুয়েশনটা হচ্ছে ডেল এইচ ডিভাইডেড বাই RT স্কয়ার ইকুয়াল টু DDT অফ লন কেপি, বা লন কেপি কে এখানে ডিফারেন্সিয়েশন করে ইকুয়েশনটা আসছে লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই RT প্লাস C। লগ কেপি এর ক্ষেত্রে 2.303 দ্বারা ভাগ করতে হবে ইকুয়েশনটাকে। এখন আমরা হচ্ছে একটা প্লট করে লগ কেপি ভার্সেস 1/t প্লট করে আমরা একটা হচ্ছে গ্রাফ পাবো। ঠিক আছে, যেটার স্লোপ হবে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 r। ব্যাস এতটুকুই ছিল এখানে। আর আর একটা পোর্শন আছে যে হচ্ছে দুইটা আলাদা প্রেসারে এবং দুইটা আলাদা টেম্পারেচারে কেপি এর মান নির্ধারণ। ঠিক আছে, তাহলে আমরা KP1 এবং KP2 বাম পক্ষে KP1 থেকে KP2 তে ইন্টিগ্রাল এবং ডান পক্ষে T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রাল করে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে দুইটা আলাদা টেম্পারেচারে কেপি এর মান। এগুলো যে ছোট ছোট কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলা হচ্ছে ম্যাথমেটিক্যালের জন্য দরকার হবে। আচ্ছা,
কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে এটা লাস্ট ইকুয়েশন ডেরাইভ করা। ভ্যান অফ ইকুয়েশন ইন টার্মস অফ কে। আমরা জানি কেপি সমান সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। উভয় পাশে লন নিই, তাহলে কি হবে? বাম পক্ষে হবে লন কেপি ইকুয়াল টু লন কেসি প্লাস টেম্পারেচারের রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েট করে ইকুয়েশনটা পাবো। আবার আমরা হচ্ছে লন কেপি এর মান জানি, ঠিক আছে? এর আগে আমাদের লন কেপি এর মান বের করা হয়েছে, ঠিক আছে? লন কেপি এর মান আমরা এই ইকুয়েশনটা থেকে পাই। এখান থেকে লন কেপি এর মান আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? বসালে আমরা এই ইকুয়েশনটা পাবো। ডিডিটি অফ লন কেসি কে বাম পক্ষে নিয়ে আসা হয়েছে, তাহলে ডান পক্ষে থাকছে ডিডিটি অফ লন কেপি মাইনাস এটা লন কেপি এর মান বসিয়ে দিয়ে আমরা এটা পাই, ডেল এইচ ভাগ আর টি স্কোয়ার মাইনাস ডেল এন ভাগ আর। ডেল এন এখানে হচ্ছে উপর লব এবং হরকে আর টি দ্বারা গুণ করা হয়েছে, তাহলে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি ডেল এইচ মাইনাস ডেল এন ইন্টু আর টি ডিভাইডেড বাই আর টি স্কোয়ার। আবার ডেল এইচ এর মান সমান সমান আমরা জানি ডেল ই প্লাস ডেল এন আর টি, এটাও পাবো থার্মোডাইনামিক চ্যাপ্টার থেকে। তাহলে এটা টোটাল মান হবে ডিডিটি অফ লন কেসি ইকুয়াল টু ডেল ই বাই আর টি স্কোয়ার। ব্যাস, এখানেই শেষ আমাদের হচ্ছে ইকুয়েশনের যে প্রবলেমগুলো ছিল বা ডেরাইভ করার বিষয়গুলো ছিল। এখন আমরা, আচ্ছা বইটা দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো জি ম্যাম। জি ম্যাডাম। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। এই চ্যাপ্টার থেকে আমাদের বেশি আর কিছু বাকি নাই। আচ্ছা, বলছি যে এই চ্যাপ্টার থেকে আমাদের বেশি কিছু আর বাকি নাই। যে ইকুয়েশন গুলো ডেরাইভ করলাম সেই ইকুয়েশন গুলাকে ইউজ করে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে? জাস্ট এখানে তেমন কিছু নাই, জাস্ট ইকুয়েশনে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যায়। এগুলো তোমরা একটু দেখে নিও। আর হচ্ছে ঠিক আছে, তেমন কিছু নাই। ম্যাম আমাদের কেমিস্ট্রিতে তো অনেক অধ্যায়, তো স্যার ম্যাম স্যার যেগুলো পড়াইছে আর আপনি যেগুলো আচ্ছা, পড়াইছেন এখানে একটা টপিক আছে রিঅ্যাকশন বিটুইন অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, লিকুইড সিস্টেমে কথা হচ্ছে শুনতে আমাদের পাচ্ছেন মোল না? নাম্বার আর ভলিউম দিয়ে আমরা হ্যাঁ বলো। বলছি ম্যাম আমাদের তো কেমিস্ট্রি অনেক বড় সিলেবাস, তো আপনি যেগুলো করাইছেন আর স্যার যেগুলো করাইছে ওইগুলো কথা দিয়ে কি লাস্টে আমাদের কেটে পরীক্ষা আসো। হবে? হ্যালো, ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, কানেকশন কেটে গেছিল, আবার বলো। ম্যাম আমাদের কেমিস্ট্রিতে অনেক বড় সিলেবাস, অনেকগুলো অধ্যায়, তো স্যার আর আপনি যেগুলো পড়াইছেন পরীক্ষাতে কি শুধুমাত্র সেই টপিকগুলো থেকে কোশ্চেন হবে না আমাদের আবার এক্সট্রা নিজেদের পড়তে হবে? সেই টপিক গুলো থেকেই তো হওয়ার কথা। আর হচ্ছে আমি যতটুকু জানি যে তোমাদের তো ইনঅর্গানিক আর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি এই দুইটা টপিকে ভাগ করা, তাই না? জি ম্যাম। তো ইনঅর্গানিক পার্টটা আমি নিচ্ছিলাম আর স্যার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা নিচ্ছিলেন। তো ইনঅর্গানিক থেকে আমি কোশ্চেন করলে যেগুলো আমি পড়িয়েছি তার উপর থেকেই কোশ্চেন করব, ঠিক আছে? আর ফিজিক্যাল কেমিস্ট্রি যেহেতু আমি 3টা চ্যাপ্টার পড়ছি, যদি আমার এই 3টা চ্যাপ্টার আমাকে কোশ্চেন করা হয় তাহলে আমি যে টপিকগুলো পড়িয়েছি সেখান থেকেই কোশ্চেন করা হবে। এখন স্যার যদি কোশ্চেন করে এগুলোই তো মোটামুটি পড়ার, ঠিক আছে? তো যাই হোক, ফাইনালি কি হবে, যে কোশ্চেনটা কিরকম হবে সেটা জানার জন্য
আমাকে হয়তো স্যারের কাছে জিজ্ঞাসা করতে হবে অথবা তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এইগুলো আমরা এই কয়টা এই জিনিস এই টপিকগুলো পড়েছি, এই টপিকগুলো পড়লেই হবে কিনা স্যার, নাকি আর কিছু পড়বো কিনা। ঠিক আছে, আর আমার পার্টে যেটা বললাম যে আমি কোশ্চেন গুলো আমি যেগুলো টপিক থেকে পড়েছি সেখান থেকেই কোশ্চেন করব। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখানে যে টপিকটা আছে লিকুইড সিস্টেমে এই কনস্ট্যান্টের আছে। না ম্যাম, কথা বেঁধে যাচ্ছে অনেক। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হুম, আজকে কি ব্যাপার বুঝছি না, এটা মানে কিছু শেয়ার করলে, স্ক্রিন শেয়ার করলে এরকম প্রবলেম দেখাচ্ছে। যাই হোক, আমরা এখানে যে টপিকটা আছে এবং যে ক্যালকুলেশনটা আছে এটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, কনসেন্ট্রেশনটা বের করেছে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম দিয়ে, এটা তোমরা দেখলেই পারবা। আর হেটেরোজেনিয়াস সিস্টেমে তোমরা অলরেডি জানো যে সলিড বা লিকুইড যদি থাকে তার কনসেন্ট্রেশন ধরে নেওয়া হয় বা ভলিউমটা খুব বেশি চেঞ্জ হয় না, সেজন্য তাদেরকে এক ধরে নেওয়া হয় তাদের অ্যাক্টিভিটিটাকে। আর হচ্ছে লাশাতের প্রিন্সিপাল, এটা এর আগের ক্লাসেই শেষ করা হয়েছে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মোটামুটি শেষ হলো। এরপর আসবো আমরা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সে। এটা আমরা বেশ কিছু জানি অলরেডি, জানার মধ্যেই আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি which deals with the rate of the reaction is called chemical kinetics. Chemical kinetics কাকে বলে? Chemical kinetics কি কি ইনক্লুড করে? The rate of the reaction and rate laws, the factors as temperature, pressure, concentration, catalyst that influence the rate of the reaction এগুলো সম্পর্কে আলোচনা করে। The mechanism or the sequence of steps by which a reaction occurs. আচ্ছা, রিঅ্যাকশন রেট কাকে বলে? আচ্ছা, রিঅ্যাকশন রেট কাকে বলে তোমরা বলো তো? সময়ে বলো, বিক্রিয়ক থেকে রিঅ্যাকশন রেট উৎপন্ন কাকে বলে? একক সময়ে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার হারকেই কথা কেটে আসলে আরেকবার বলো। কোন বিক্রিয়ার একক সময়ে বিক্রিয়ক থেকে উৎপাদে ক্লিয়ারলি পরিণত বলতে গেলে কি হবে? The rate of reaction is defined as the change in concentration. পরিমাণের বিষয়টা আসবে, ঠিক আছে? পরিমাণ, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এনি রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট পার ইউনিট টাইম। একক সময়ে রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্টের কতটুকু কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে ডিফাইন করে রিঅ্যাকশন রেট দ্বারা। তাহলে রেট অফ রিঅ্যাকশন সমান সমান রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্টেন্ট এ অথবা সমান সমান রেট অফ অ্যাপিয়ারেন্স অফ প্রোডাক্ট বি। তাহলে যদি হচ্ছে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন নিয়ে কাজ করি, তার আগে আসবে মাইনাস চিহ্ন, যেহেতু রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন নিয়ে রেট বের করি, তাহলে মাইনাস চিহ্নটা আসবে না, যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা, ইউনিট কি হবে সেটা বের করা যাবে।
এখান থেকেই আমরা হচ্ছে বের করতে পারবো কনসেন্ট্রেশনের একক হচ্ছে মোল পার লিটার ডিভাইডেড বাই টাইম, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, বেশ কিছু বিষয় আছে, ওগুলো পরে আসি, আমি সরাসরি রেট লতে চলে যাব। রেট লতে কি বলছে, দ্য রেট অফ এ রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য reactant concentration, each concentration being raised to some power. পাওয়ারটা কি হবে, তার মোল নাম্বারের উপর নির্ভর করবে। ঠিক আছে, এটা আমরা অলরেডি সবাই জানি। তাহলে রেট সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট টু দি পাওয়ার n, সমানুপাতিক চিহ্নকে আমরা উঠিয়ে দিলে একটা কনস্ট্যান্ট k আসবে। আচ্ছা, an expression which shows how the reaction rate is related to concentrations is called the rate law or rate equation. আচ্ছা, এখন আমাদের মেইন যেই টপিক সেগুলো হচ্ছে অর্ডার অফ এ রিঅ্যাকশন। রিঅ্যাকশনের অর্ডার এবং মলিকুলারিটি কাকে বলে বলতে পারো? তোমরা এটা অলরেডি জানো। বলতে পারো অর্ডার এবং মলিকুলারিটি কাকে বলে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, অর্ডারটা কি আমরা হচ্ছে আগে বাংলাতে পড়ে এসেছি, এখন আমরা ইংলিশে পড়বো। Order of a reaction কিভাবে ডিফাইন করা হয়? The order of a reaction is defined as the sum of the powers of concentrations in the rate law. মনে করি m, এখানে রিঅ্যাকশনটা কি দেওয়া আছে? আচ্ছা, মনে করি m পরিমাণ বা m মোল রিঅ্যাক্টেন্ট A এবং n মোল রিঅ্যাক্টেন্ট B হচ্ছে রিঅ্যাকশন করে প্রোডাক্ট উৎপন্ন করছে। তাহলে রেট ল অনুযায়ী হচ্ছে আমরা রিঅ্যাকশনটা রেট সমান সমান লিখতে পারি বা সমানুপাতিক লিখতে পারি concentration of A to the power m into concentration of B to the power n. m plus n কে বলা হবে order of a reaction। ঠিক আছে, আচ্ছা, order of a reaction গেল। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোনগুলো? যার হচ্ছে মোল নাম্বার 1, রিঅ্যাক্টেন্ট গুলোর মোল নাম্বার 1। জিরো অর্ডার রিঅ্যাকশন কোনগুলো? মনে করো এখানে দুইটা রিঅ্যাক্টেন্ট আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড। এখন এই রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনের উপরে। ঠিক আছে, কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। তাহলে কার্বন মনোক্সাইডের রেসপেক্টে বলতে পারি এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। আর যদি বলি নাইট্রোজেন ডাইঅক্সাইডের রেসপেক্টে, তাহলে হচ্ছে এটা দুইটা যেহেতু কি বলে, দুইটা যেহেতু ম্যাম কিভাবে বুঝবো এটা জিরো অর্ডার রিঅ্যাকশন? জিরো অর্ডার রিঅ্যাকশন এটা তোমাদের এই ধরনের যেগুলো হচ্ছে ব্যতিক্রম আছে সেগুলো মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। কিন্তু কিছু কিছু আছে দেখলেই বোঝা যায়, যেমন ধরো এস্টারিফিকেশন বা অ্যাসিডিফিকেশন। এস্টারিফিকেশনে সাধারণত হয় বা হাইড্রোলাইসিস, ঠিক আছে, যেখানে পানি উপস্থিত থাকে এবং এই পানিটা প্রচুর পরিমাণে থাকে, এক্সেস অ্যামাউন্টে থাকে। ঠিক আছে, যখন কোনো একটা রিঅ্যাক্টেন্ট যদি এক্সেস অ্যামাউন্টে থাকে তাহলে সেটার উপর রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে না। কিভাবে করে না সেটা পরে ইকুয়েশন দ্বারা আমরা হচ্ছে ডিরাইভ করব। আচ্ছা, মলিকুলারিটি কাকে বলে? মলিকুলারিটি হচ্ছে molecularity of an elementary reaction কি? The number of reactant molecules involved in a reaction. Elementary reaction হচ্ছে যেটা আচ্ছা, এখানে একটু বিস্তারিত বলি। কেমিক্যাল রিঅ্যাকশনকে দুই ভাগে ভাগ করা হয়, এলিমেন্টারি আর কমপ্লেক্স। এলিমেন্টারি রিঅ্যাকশন সেগুলো হচ্ছে এক ধাপেই হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। কমপ্লেক্স রিঅ্যাকশন যেগুলো হচ্ছে 2 অথবা 3 একের অধিক ধাপে কমপ্লিট হয়। ঠিক আছে, আর এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে দ্য নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট মলিকিউলস ইনভলভড ইন এ রিঅ্যাকশন। জাস্ট খুব সিম্পল মলিকুলারিটি। এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে মলিকুলারিটি খুব সিম্পল। কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা ধরো 2 অথবা 3 ধাপে রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে, সেই ক্ষেত্রে যেই স্টেপটা স্লো
সবচেয়ে স্লো সেই স্টেপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ হিসাবে ধরে নেওয়া হয় এবং সেই স্টেপে মলিকুলারিটি হবে টোটাল রিঅ্যাকশনের মলিকুলারিটি। এখানে এই কথাগুলো কমপ্লিট ভাবে বোঝানো আছে, ঠিক আছে? জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারবা। এখন আমাদের আসবে হচ্ছে মলিকুলারিটি ভার্সেস অর্ডার অফ রিঅ্যাকশন। মলিকুলারিটি অর্ডার এবং মলিকুলারিটির মধ্যে পার্থক্য কি? পার্থক্য এখান থেকে দেখতে পাই। অর্ডার এবং হচ্ছে মলিকুলারিটির হচ্ছে আমরা প্রথমে সংজ্ঞা দিব। অর্ডার হচ্ছে সাম অফ পাওয়ার্স অফ দ্য কনসেন্ট্রেশন টার্মস ইন দ্য রেট লজ। রেট ল এক্সপ্রেশনে যে পাওয়ার কনসেন্ট্রেশনের পাওয়ার যেগুলো ছিল তার যোগফল। আর মলিকুলারিটি কি? ইট ইজ দ্য নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পেসিস আন্ডারগোয়িং সিমultaneous collision in the elementary or simple reaction। একটা সিম্পল রিঅ্যাকশনে যে রিঅ্যাক্টিং মলিকুলগুলো ছিল তাদের নাম্বার হচ্ছে মলিকুলারিটি। অর্ডার অফ এ রিঅ্যাকশন হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়, আর মলিকুলারিটি হচ্ছে থিওরিটিক্যালি বা একটা ইকুয়েশন দেখলে আমরা সেটা বের করতে পারবো। এইটা তোমরা বিস্তারিত যদি হচ্ছে বুঝতে চাও তাহলে ইন্টারমিডিয়েটে, ঠিক আছে? সেজন্য যেহেতু, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? কানেকশনে তো প্রবলেম দেখাচ্ছে এখানে। কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, অর্ডার এবং মলিকুলারিটি আরেকটু ভালোভাবে যদি মনে না থাকে তোমাদের, ইন্টারমিডিয়েটের বই খুলে একবার বুঝে নিবা, ঠিক আছে? এখানে একটু সংক্ষেপে আলোচনা করা আছে কারণ ধরে নেওয়া হয়েছে তোমরা এগুলো জানো, ঠিক আছে? তো আরো কিছু পার্থক্য আছে, যেমন অর্ডার একটা রিঅ্যাকশনে জিরো অর্ডার হতে পারে, মলিকুলারিটি জিরো হতে পারে না, ঠিক আছে? আর সিউডো অর্ডার কোনগুলো? যেগুলো একটু আগেই বললাম, মনে করো এ এবং বি দুইটা রিঅ্যাকটেন্ট আছে, ধরে নিই বি রিঅ্যাকটেন্টটা অনেক এক্সেস অ্যামাউন্টে উপস্থিত আছে, তখন কি হবে? রিঅ্যাকটেন্টের অর্ডার হচ্ছে এর যে হচ্ছে মোল নাম্বার সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে কি একটা রিঅ্যাকটেন্টের উপর ডিপেন্ড করলো, সেহেতু এই ধরনের অর্ডারকে বলা হচ্ছে সিউডো অর্ডার, বা এই ধরনের রিঅ্যাকশনকে বলা হচ্ছে সিউডো অর্ডার রিঅ্যাকশন। এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো দেখে নিবা। জিরো অর্ডার রিঅ্যাকশনের যে রেট অফ দ্য রিঅ্যাকশন এবং রেট কনস্ট্যান্ট সেটা বের করা হয়েছে। এটা জাস্ট সিম্পলি এটা আমরা দেখলেই পারবো, তারপর একবার দেখে নিই। রিঅ্যাকটেন্ট হচ্ছে এ থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ, প্রোডাক্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0, ফাইনাল কনসেন্ট্রেশন হচ্ছে a - x, x পরিমাণ হচ্ছে ডিসোসিয়েট হয়ে গেছে, প্রোডাক্টের হচ্ছে x। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যাকটেন্টের ক্ষেত্রে মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ a সমান সমান k নট, জিরো অর্ডারের জন্য k নট দ্বারা প্রকাশ করা হয়েছে, k নট অফ কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 0। যেহেতু এটার কনসেন্ট্রেশন উপর নির্ভর করছে না। আচ্ছা, আর তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে পাবো জাস্ট k নট, এখান থেকে পাবো x/t, অর্থাৎ x = k নট into t। তাহলে কি বলেছে? k নট is the rate constant of zero order reaction, the unit of which is concentration per unit time. In zero order reaction, the rate constant is equal to the rate of the reaction at all concentration. একইভাবে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য k এর মান বের করব, ঠিক আছে? আচ্ছা, এখানে একইভাবে আমরা পাই ddt of x equal to k into a minus x। a minus x কে বাম পক্ষে নিয়ে আসা হয়েছে, dt কে ডান পক্ষে নিয়ে আসা হয়েছে। তাহলে এটাকে এক নম্বর ইকুয়েশনকে ইন্টিগ্রাল করে আমরা পাই মাইনাস লন a minus x equal to kt plus i। i হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান বের করতে হবে। মান কিভাবে বের করব? যখন t equal to 0, t এর মান 0, তখন x এর মানও 0। এটা বসালে আমরা এই ইকুয়েশন থেকে পাই হচ্ছে মাইনাস লন a, এই পাশে তো 0 থাকবে, তাহলে i equal to মাইনাস লন a হবে। তাহলে 2 নম্বর ইকুয়েশনে i এর মান বসিয়ে পাই আমরা হচ্ছে ln a divided by a minus x।
a-6 টা নিচে চলে আসবে সমান সমান kt। এখান থেকে k এর মান পাবো, k এর মান হবে 1/t ইনটু ln a টু দি পাওয়ার ln a ডিভাইডেড বাই a-6। লগ এ কনভার্ট করলে হবে 2.303 দ্বারা গুণ। আচ্ছা, এক্সাম্পল গুলা দেখে নিবা তোমরা। এখানে কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আমরা একটু পরে দেখব। আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে যাব। আচ্ছা, আজকে আমরা কি কি পড়লাম একটু দাগিয়ে নিই। এই পর্যন্ত পড়লাম। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য কনস্ট্যান্ট বের করা, ঠিক আছে, কে এর মান বের করা, এটা পড়বো। আর হচ্ছে আর একটা ইকুয়েশন পড়বো যে প্রুফ দ্যাট ইফ one of the reactants is present in large excess, বা দুইটা রিঅ্যাকট্যান্টের মধ্যে একটা যদি এক্সেস পরিমাণে থাকে তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স শো করে। মেইনলি আজকে আমরা এটা দেখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের কাইনেটিক্স বের করে নিই। ধরে নিই a প্লাস b দুইটা আলাদা রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট উৎপন্ন করছে। এর কনসেন্ট্রেশন প্রথমে ইনিশিয়ালি ছিল স্মল a, বি এর ছিল স্মল b, আর এর ছিল 0। আর হচ্ছে ফাইনালি হলো এটার এর হলো a-x আর b এর হলো b-x। তাহলে আমরা লিখতে পারি ddt অফ x সমানুপাতিক a-x ইনটু b-x। k2 সমানুপাতিক বাদ দিয়ে হচ্ছে k2 এর মান আসলো, a-x ইনটু b-x বাম পক্ষে নিয়ে আসা হলো, ডান পক্ষে থাকলো k2 ইনটু dt। আংশিক ভগ্নাংশে এভাবে প্রকাশ করেছে, ঠিক আছে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হলো জাস্ট এই লাইনে, তারপর ইন্টিগ্রেশন করা হবে। ইন্টিগ্রেশন করে আমরা পাবো, এটা তো কনস্ট্যান্ট, এটা আলাদা থাকবে, এখানে হবে মাইনাস লন b-x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস লন a-x ইকুয়াল টু k2t প্লাস i। t এর মান 0 এবং x এর মান 0 বসিয়ে আমরা i এর মান কনস্ট্যান্ট i এর মান বের করে নিতে পারি। i এর মান হবে 1 ডিভাইডেড বাই a-b ইনটু ln a/b। তাহলে এই ইকুয়েশনে আমরা i এর মান জাস্ট বসিয়ে দিব, বসিয়ে দিয়ে k2t টা আলাদা করে নিয়ে জাস্ট k2 এর মান আমরা পাবো 1/t ইনটু a-b ইনটু ln অফ b ইনটু a-x ডিভাইডেড বাই a ইনটু b-x। আচ্ছা, আর হচ্ছে এক্সাম্পল গুলো ভালোভাবে পড়তে হবে। এই যে যেমন হাইড্রোলাইসিস অফ এস্টার বাই সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি হচ্ছে হাইড্রোলাইসিস করা হয় তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। যদি এখানে ওয়াটার উপস্থিত থাকতো তাহলে সেটা হয়ে যেত ফার্স্ট অর্ডার। আচ্ছা, এখন যে ফাইনাল আজকের যে লেকচার সেটাতে আসি। প্রুফ দ্যাট ইফ ওয়ান অফ দ্য রিঅ্যাকট্যান্টস ইজ প্রেজেন্ট ইন লার্জ এক্সেস, দ্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন শোজ দ্য ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। মনে করি a এবং b দুইটা রিঅ্যাকট্যান্ট আছে এবং b যে রিঅ্যাকট্যান্টটা আছে সেটা এক্সেস অ্যামাউন্টে উপস্থিত আছে। তাহলে আমরা আগের যে রেট ল পড়লাম, কাইনেটিক্স পড়লাম, সেখান থেকে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য আমরা লিখতে পারি k2 সমান 1/t ইনটু a-b ln b ইনটু a-x ডিভাইডেড বাই a ইনটু b-x। আচ্ছা, এখন কনসেন্ট্রেশন অফ বি এর পরিমাণ বলো, কনসেন্ট্রেশন বলো, অনেক বেশি পরিমাণে উপস্থিত আছে এই সিস্টেমে। তাহলে কি বি এর পরিমাণের তুলনায় এই যে স্মল a বা x এর যে মানটা সেটা অনেক নগণ্য হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি as compared to b we can neglect a and x। তাহলে এখানে যে b এর সাথেকার যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট b এর রেসপেক্টেই প্রকাশ করতে পারি। a-b হয়ে যাবে মাইনাস b এর সমান প্রায়, b-x হয়ে যাবে সমান সমান আমরা লিখতে পারি প্রায় b। তো এই দুইটা মান আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি পাবো, k2 =
1/t into minus b ln b into a minus x divided by a into b। তাহলে এখানে বি বি এবং বি এর মান কেটে যাবে, থাকবে কি হচ্ছে আমাদের k2 equal to 1/t into b ln a by a minus x। এই বিটাকে বাম পক্ষে নিয়ে যে আমরা আরেকটা বি এর মান যেহেতু কনস্ট্যান্ট, k2 into b একটা আলাদা কনস্ট্যান্ট হলো k ড্যাশ সমান সমান 1/t ln a divided by a minus x, যেটা কিনা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর সমান, একই রকম বা আইডেন্টিক্যাল। তাহলে এইভাবেই প্রুফ করতে পারবো আমরা হচ্ছে যে একটা দুইটা রিঅ্যাকট্যান্টের মধ্যে একটা রিঅ্যাকট্যান্ট যদি এক্সেস অ্যামাউন্টে উপস্থিত থাকে তাহলে সেটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করবে। এক্সাম্পল গুলা ভালোভাবে দেখবা। আচ্ছা, ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এই অর্ডার চেঞ্জ হওয়ার কারণে কেন আমাদের সূত্রগুলো বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে? সূত্রগুলো বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে ওই যে ইন্টিগ্রেশনের জন্য একটা মান হচ্ছে, কারণ কে এর মান ডিপেন্ড করবে একটা একটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের উপর নাকি দুইটা রিঅ্যাকট্যান্টের উপর, এইটার কারণে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, জি ম্যাম। এই চ্যাপ্টারটা বেশ সহজ আছে, নেক্সট ক্লাসে আশা করি শেষ করে দিতে পারবো। আচ্ছা, সময় কিন্তু আছে, একটু ম্যাথ দেখবো কিনা দেখি। তোমরা অ্যাসাইনমেন্ট কবে জমা দিচ্ছ জানো? 21 তারিখে, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। ল্যাব রিপোর্ট প্র্যাকটিক্যালটা ম্যাডাম সামনের মাসে দিলে ভালো হয় ম্যাডাম, অনেক চাপ ম্যাম পড়ে সামনের মাসে দেন না ম্যাম, জানুয়ারি মাসে দেন না না প্র্যাকটিক্যালটা। না 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 না, এটা হবে না, হবে না। ম্যাম প্লিজ ম্যাম, জানুয়ারি মাসে না দেন। নেন না ম্যাম। না, অনেক এটা প্রেসার যাচ্ছে ম্যাম, এই প্রতিদিনই ম্যাম পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে হলেও দিতে হবে, তাহলে তো আমি আগে শুরু করে দিলেই পারতাম। আমি তো ভাবলাম তোমাদের সুবিধার জন্য দেরি করলাম। ম্যাডাম ম্যাম প্লিজ জানুয়ারি মাসে দিয়ে দেন ম্যাম। না, জানুয়ারি মাসে না, তোমরা 30 তারিখে দিয়ে দিবা। ঠিক আছে, 2 তারিখে নেন, তাহলে 2 তারিখে দিলে আমাদের ম্যাম সুবিধা। তাহলে 2 তারিখে দেন অন্তত। না, 2 তারিখে করলে হবে না, 30 তারিখের মধ্যেই সব কমপ্লিট করতে হবে। আর আমি বলতে চাচ্ছি, এবার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কারণ ম্যাম অনেক প্রিপারেশন নিতে হবে ম্যাম, বোর্ড ভাইবা আছে। হ্যাঁ সবই দিতে হবে, কিছু করার নাই। জি আর ম্যাম। একটা কথা বলার ছিল ল্যাব ভাইবা কবে দিবা? ম্যাম, সবকিছুর ভাইবা নাকি একদিনেই হয়? না, ও সরি ভাইবা না, আমি বলছি কুইজ। তোমাদের একটা কুইজ নিতে হবে, ঠিক আছে? 20 ম্যাম মার্ক এত ল্যাবের জন্য। এবার জন্য আপনার একটা রিভিউ ক্লাস থাকলে ভালো হতো। হ্যাঁ, রিভিউ ক্লাস হবে, রিভিউ ক্লাস একটা নিলেই হয়ে যাবে, রিভিউ ক্লাস নিয়ে চিন্তা কুইজের নাই। আগে নিবেন না কুইজের পরে নিবেন? বুঝিনি। কুইজের আগে নিবেন না পরে নিবেন? কুইজের পরে নিলে তো আর কোনো কিছু লাভ হবে না। কুইজের আগে আগে নিয়ে নেন ম্যাডাম। কুইজের আগে একটা রিভিউ ক্লাস নিয়ে কুইজ নিয়ে নিব, ঠিক আছে? 20 মার্কসের একটা কুইজ থাকবে। কবে দিবা বলো? কি আজকে কি বার তোমাদের? রবিবার, আজকে 13 তারিখ না? আমাদের তো বুধবারে না কি মঙ্গলবারে তোমাদের রিভিউ ক্লাস নিয়ে ইয়া করে দিই। নেক্সট বুধবারে হচ্ছে ইয়া দাও। ম্যাম রেকর্ডিংটা অফ করে দিব। এই বুধবারে রিভিউ ক্লাস নেই, নিয়ে 22 তারিখে তোমাদের হচ্ছে কুইজটা নিয়ে নিই, ল্যাবের কুইজ, ঠিক আছে? বলছি 15 তারিখে আমি নিব রিভিউ ক্লাস, নিয়ে 22 তারিখে তোমাদের হচ্ছে কুইজ নিয়ে নিব। মঙ্গলবার দিবা 21 তারিখে, আর ল্যাব রিপোর্ট জমা দিবা 30 তারিখ।